আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এটা বাস্তব সংখ্যার ক্লাস। আর এই ক্লাসে যা যা শিখতে পারবেন এক নজরে দেখে নেওয়া যাক। অমূলত সংখ্যা। প্রমাণ করো যে √2, √5, √7 একটি অমূলত সংখ্যা। দুটি সংখ্যার মাঝে একটি অমূলত একটি মূলত সংখ্যা প্রমাণ করতে পারবেন। সাধারণ ভগ্নাংশকে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারবেন। আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারবেন। আবৃত দশমিক ভগ্নাংশের যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং বর্গমূল নির্ণয় করতে পারবেন। ক্লাসটা শেষ পর্যন্ত প্রথমে আমরা যে অঙ্কটা করব, √2 একটি অমূলত সংখ্যা। এই অঙ্কটা করার আগে কিছু বেসিক নিয়ম আপনাদের জেনে নিতে হবে। বেসিক নিয়মটা যদি না জানেন তাহলে এই অঙ্কটা কিন্তু বুঝবেন না। যদি বলা হয় √2 কেন অমূলত, এই প্রশ্নের উত্তর যারা জানেন তারা এই ভিডিওটা দেখলে খুবই ভালো লাগবে। আর যারা জানেন না তারা ভিডিওটা দেখুন, সব ক্লিয়ার হয়ে যাবে। এই বিষয়ের সাথে যেগুলো রিলেটেড সেগুলো আমি আগে আলোচনা করে নিব, কারণ বেসিক না জানলে অঙ্কটা বুঝতে আপনাদেরও সমস্যা হবে, কেউ আবার না বুঝে মুখস্থ করে ফেলবে। বর্গ এবং বর্গ সংখ্যা কাকে বলে, মূলত এবং মূলত সংখ্যা কাকে, অমূলত সংখ্যা কাকে বলে, সহমৌলিক কাকে বলে, এই যে 3-4টা কনসেপ্ট, এটা যদি আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারেন, এই √2, √5, √7 প্রমাণ করে যে অমূলত সংখ্যা, এগুলো আপনাদের কাছে কোনো ব্যাপারই হবে না। আমি আগে বেসিক জিনিস আলোচনা করতেছি। 4, 1-এর উপর যদি আমি স্কোয়ার দিই তাহলে এটা বর্গ, 2-এর উপর স্কোয়ার দিলে 2 বর্গ, 3-এর উপর স্কোয়ার দিলে 3 বর্গ, 4-এর উপর স্কোয়ার দিলে 4 বর্গ। 1-এর উপর স্কোয়ার দিলে কত পাওয়া যাবে? 1। 2-এর উপর স্কোয়ার দিলে কত পাওয়া যাবে? 4। 3-এর উপর স্কোয়ার দিলে কত পাওয়া যাবে? 9। 4-এর উপর স্কোয়ার দিলে পাওয়া যাবে কত? 16। এখন একটা জিনিস লক্ষ্য করুন, প্রথমে ছিল এটা বর্গ, তারপরে বর্গ যখন আমি করলাম তখন বাড়ালো এটা কি? বর্গ সংখ্যা। ভালো করে বুঝুন, এটা বর্গ সংখ্যা। আমি যদি কই 1-এর বর্গমূল কত? 1। 4-এর বর্গমূল কত? 2। 9-এর বর্গমূল কত? 3। 16-এর বর্গমূল কত? 4। বিষয়টা আবার দেখুন, 1-এর বর্গ 1, বর্গমূলও 1। 2-এর বর্গ, 2 যদি আমি বর্গ করি পাবো কত? 4। আর 4-এর বর্গমূল কত? 2। 3 যদি বর্গ করি আমি পাবো 9। 9-এর বর্গমূল কত? 3। একইভাবে 4-এর বর্গ 16, 16-র বর্গ হচ্ছে বর্গমূল কত? 4। তাহলে এটা হচ্ছে বর্গমূল, এটা বর্গ সংখ্যা, বর্গমূল বর্গ সংখ্যা, বর্গমূল বর্গ সংখ্যা। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। 9 বর্গ সংখ্যা, 16 বর্গ সংখ্যা। বর্গ সংখ্যা 9 কি কি? 5 বর্গ সংখ্যা না, 3 বর্গ সংখ্যা না, 6 বর্গ সংখ্যা না, 7 বর্গ সংখ্যা না। 100 পর্যন্ত যেগুলো বর্গ সংখ্যা না, এগুলো সবই অমূলত সংখ্যা। বিষয়টা তো বুঝতে পারছেন। 100 পর্যন্ত যেগুলো সংখ্যা বর্গ সংখ্যা না, সেগুলোই হচ্ছে অমূলত সংখ্যা। যেরকম 25, 25 যদি আমি বর্গ করি পাবো কত? বর্গমূল 5। কিন্তু 24 দেখেন বর্গ করলে বর্গমূল নাই, অন্য কিছু একটা পাওয়া যাব যেটা অমূলত হবে। তাহলে বর্গ সংখ্যা, বর্গ সংখ্যা এবং বর্গমূল আশা করি বুঝতে পারছেন। এবার আমি দেখাচ্ছি সহমৌলিক কাকে বলে। সহমৌলিক কথাটা কি? দেখেন, আমি যদি বলি পি ও কিউ পরস্পর সহমৌলিক, অথবা এক্স ওয়াই পরস্পর সহমৌলিক। এখন আমি যদি এখানে পি ও কিউ এই দুইটা আকারেও ধরতে পারি, অথবা পি কিউ, কথাটা হচ্ছে পি আর কিউ পরস্পর সহমৌলিক, অথবা এক্স ওয়াই পরস্পর সহমৌলিক। পির যদি, এবং এখানে 6 ধরলাম, আর এখানে দেখেন আমি 5 ধরলাম।
দেখেন 6 এর কমন উৎপাদক কি 1 2 3 6। 5 এর কমন উৎপাদক কি 1 5। দেন 5 এর উৎপাদক কি 1 5। এর মধ্যে কি কোনো কমন উৎপাদক আছে? কমন উৎপাদক খালি 1 1 ধরা যাবে না 1, তাহলে কমন উৎপাদক নাই, এটা পরস্পর সহমৌলিক। যদি বলা হয় 6 আর 4, এখানে কমন উৎপাদক আমরা দেখব 1 2 3 6 1 2 4। ধরা যাবে না কি কি? এই 1 ধরা যাবে না এবং এই সংখ্যাটা ধরা যাবে না, যে সংখ্যাটা নিচে। এখানে কমন উৎপাদক আছে? হ্যাঁ আছে, এখানে 2 আছে 2 আছে। তাহলে 6 আর কিউ পরস্পর সহমৌলিক নয়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এরপরে আমি দেখাচ্ছি মূলদ এবং অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা p/q আকারে লেখা যায়। মূলদ সংখ্যা p/q আকারে লেখা যায়। 5, শুধু 5 হলে এটা একটা মূলদ সংখ্যা। 100, শুধু 100 হলে এটা মূলদ সংখ্যা। 5.1, এটা দশমিক আসছে, এটাও মূলদ সংখ্যা। এটাকে আমি p/q আকারে লিখতে পারবো। দেখেন p/q আকারে লিখতেছি। দেখেন দশমিক তুলে দিব, আর এখানে দশমিকের কারণে একটা শূন্য, দশমিকের কারণে একটা 1, আর দশমিকের পরে শূন্য, p/q আকারে লিখতে পারছি। এটা মূলদ সংখ্যা। যদি এরকম থাকে 5.0031, দশমিকের পর অনেক কয়টা ঘর, তবু এটা মূলদ সংখ্যা। কীভাবে দেখেন, এটা লেখা যাবে 5 পয়েন্ট আমি তুলে দিব 31, এখানে দশমিকের কারণে একটা 1 লেন, এগুলো সব 0 হয়ে যাবে 0। দেখেন p/q আকারে লিখতে পারছি। কাটাকাটি যদি যাতে পরের কথা, ওটা মূলদ সংখ্যা। তাহলে অমূলদ কি? অমূলদ সংখ্যাটা p/q আকারে লেখা যায় না। যেরকম দশমিকের পর যদি 3 2 3 1 এরকম অনেক আসতে থাকে, শেষ নাই, যার কোনো শেষ নাই, সেটা অমূলদ সংখ্যা। এক কথায় যার কোনো শেষ নাই সেটাই অমূলদ সংখ্যা। তাহলে আমরা বেসিক জিনিসটা বুঝতে পারলাম। এরপরে দেখেন কিভাবে প্রমাণ করব যে √2 একটি অমূলদ সংখ্যা। এই √2 এর অবস্থানটা কোথায়? √2-র অবস্থানটা কোথায়? প্রথমে আমরা 1 বর্গ করব। 1 যদি বর্গ করি পাবো 1। ভালো করে বুঝেন, √2-র অবস্থান আমি নির্ণয় করতেছি। তারপর আমি √2-র উপর স্কোয়ার দিব। √2 যেহেতু 1 থেকে বড়, 2 থেকে ছোট, তার মাঝে অবস্থিত, তার মানে √2 একটি পূর্ণ সংখ্যা না। যদি √2 মূলদ সংখ্যা আমি ধরি, মানে হয়, আর যদি মূলদ সংখ্যা প্রমাণ করতে না পারি, তাহলে এটা অমূলদ সংখ্যা। ধরি √5 সমান p/q। আমাদের একটা এখানে এটা ধরবো কি জন্য? আমাদের একটা সমীকরণ দাঁড় করাতে হবে, কারণ সমীকরণ দাঁড় না করলে এখানে প্রমাণ করবো কি দিয়ে আমি? দেখুন, ধরি √2 p/q, যেখানে p এবং q পরস্পর সহমৌলিক এবং q 1-এর থেকে বড়, বা যদি উভয়পক্ষে বড় করি, বর্গ আর রুট উঠে যায়, 2 p² q², উভয়পক্ষে কিউ দ্বারা আবার গুণ করলাম, p² q² যে কথা, এখানে দুইটা কিউ লিখছে আলাদা করে, একই কথা। পরের লাইন দেখুন, বা √q বা 2q p², এখানে কি এটা আর এইটা আমি কাটি দিতে পারি না, কিউ।
এখন দেখেন এখানে 2 বাই এখন দেখেন 2q একটি পূর্ণ সংখ্যা, সম্পূর্ণরূপে এটা পূর্ণ সংখ্যা, কিন্তু p/q পূর্ণ সংখ্যা নয়। স্পষ্টত 2q একটি পূর্ণ সংখ্যা, কিন্তু p²/q পূর্ণ সংখ্যা হতে পারে না। অতএব √2 একটি অমূলত সংখ্যা। এই তো প্রমাণিত হয়ে গেল। ভিউয়ার্স, আপনারা দেখুন, যদি এই অঙ্কটা ভালো করে বুঝেন তাহলে √5, √7, √8, √5 সব অঙ্কই আপনারা পারবেন। এখন বিষয়টা যদি বুঝতে না পারেন আর একবার ব্যাক করে দেখুন। এখন আমি দেখাচ্ছি দুটি সংখ্যার মাঝে মূলত অমূলত নির্ণয় কীভাবে করবেন, দুটি অমূলত সংখ্যা নির্ণয় করতে। তো এর মাঝে কি হতে পারে, আমি ধরি এ একটি অমূলত সংখ্যা। এমন সংখ্যা নিতে হবে দেখেন এই দুইটার মাঝে অবস্থিত। এটার চাইতে বড় হতে হবে, এটার চাইতে বড় হওয়া লাগবে, এটার থেকে ছোটো হতে পারে। তাহলে আমি কি লিখতে পারি, 3 0 দিলে তো এটার সাথে বড় হয়ে গেল, এটার সাথে ছোটো হয়ে গেল। 3 0 1 2 0 0 আর ডট ডট অসীম পর্যন্ত। তাহলে এ সমান আমি কি লিখতে পারি, 3 প্রথমে অবশ্যই দশমিক দিতে হবে। তাহলে এ সমান আমরা কি লিখতে পারি, 0.3012001001 ডট অসীম পর্যন্ত। আর একটা যদি ধরি এবং বিও একটি অমূলত সংখ্যা, তাহলে এটা আমরা 2 1 3 দেখেন এই ঘরের এটার সাথে বড়, এটার সাথে বড় এবং এটার সাথে ছোট 0 0 2। এই তো একটি সংখ্যা, এই সংখ্যা আর এই সংখ্যার মাঝে দুটা অমূলত সংখ্যা আমাদের নির্ণয় হয়ে গেল। এর মাঝে একটি মূলত একটি অমূলত নির্ণয় করতে বলছে। আমরা আগে দেখে নেব এদের অবস্থান কোথায়। √1/2 কোথায়, এটা 1.4142 ডট ডট অসীম পর্যন্ত। এরই মাঝে একটা মূলত ধরি এ একটা মূলত সংখ্যা 0. যা এটা চেয়ে ছোটো হতে হবে, আমি 6 ধরলাম, 6 0 কি এটা একটা মূলত সংখ্যা হয়ে গেল। যদি অমূলত বলেন তাহলে বি একটা অমূলত সংখ্যা 0, যা এটার সাথে ছোটো হতে হবে, 6 নিলাম, এটার সাথে বড় হতে হবে 1 1 0 0 1 3 0 0 অসীম পর্যন্ত। সাধারণ ভগ্নাংশকে কিভাবে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায় দেখেন, ভালো করে লক্ষ্য করবেন, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট। 1/6 এটাকে 4 দেওয়া আছে 1/6, এটাকে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করা লাগবে। এটা কিন্তু সাধারণ ভগ্নাংশ। তাহলে আবৃত দশমিক ভগ্নাংশ প্রকাশ করতে হবে। তাহলে আমরা কি করব, 6/1। দেখেন 6 দিয়ে যদি অনেক ভাগ করি তাহলে ভাগ কিন্তু যায় না। তাহলে ভাগ না যাওয়ার কারণে আমরা শূন্য নিব, শূন্য নেওয়ার পর তারপর দশমিক দিব, দশমিক দিয়ে একটা শূন্য নিব। দশমিকের কারণে আমরা যত শূন্য নিতে পারি। শূন্য নেওয়ার পর দেখেন এখানে আমাদের কত হয়েছে, 10। 6 10-এর ভিতর একবার যায়, 6 6। তাহলে দেখেন এখানে 4। দশমিকের কারণে আমি যত ইচ্ছে শূন্য নিতে পারি, শূন্য। তাহলে হলো 40। আমি যদি 6 দিয়ে আবার 40 ভাগ করি তাহলে পারে 6 36। আমি আবার বিয়োগ করব 4। দেখেন দশমিকের কারণে আবার শূন্য নিতে পারি, তাহলে 6 36। দেখেন আবার 4, দশমিকের কারণে শূন্য নিতে পারি। এভাবে আসতেই থাকবে। আর এখানে বারবার 6 হবে, বারবার 6 হতেই থাকবে। এই 6টা আমি বারবার না লিখে শুধু একটা 6 লিখব, যেহেতু বারবার আসতেছে। 6-এর উপর পৌনঃপুনিক দিয়ে নিব। পৌনঃপুনিক শব্দের অর্থ হচ্ছে
একই সংখ্যা বারবার আসতেছে, একটাই সংখ্যা বারবার আসতেছে, যার কারণে আমরা বারবার না লিখে সংখ্যার উপর যখন এই পৌনঃপুনিক দিয়ে নিব তখন আমাদের আর বারবার লেখার দরকার নেই। এর মানে বুঝাবে এই সংখ্যাটা অনেকবার আসতে পারে, মানে আসতেছে। এবার খ নাম্বার একই নিয়ম, তাই খ নাম্বার দেখাচ্ছি না, গ নাম্বারটা দেখুন। দেখুন এটাকে আমি সরাসরি ভাগে যেতে পারতেছি না, ক নাম্বারে যে ভাগে গেছিলাম সে ভাগে যেতে পারতেছি না। তাহলে এটাকে কি করতে হবে, 9 দিয়ে যদি আমি 9 দিয়ে প্রথমে 9 দিয়ে 3 এক গুণ করব, 3 নং 27 আর 2 28 29। এইবার আমি ভাগ করতে পারি, 9 ভাগ 29, 3 নং 27 বিয়োগ করলে 2। দেখেন 9-এর সাথে 2 ছোট, তাহলে আমি কি করতে পারি, একটা দশমিক নিব, দশমিক লওয়ার কারণে আমি শূন্য নেওয়ার অনুমতি পেলাম, শূন্য নেওয়ার পর এখানে 20 হলো, তাহলে 9 দ্বিগুণ 18। আবার দেখেন 2, দশমিকের কারণে যত খুশি আমি শূন্য নিতে পারবো, আবার 9 দ্বিগুণ 18, দেন আবার 2, দশমিকের কারণে আমি শূন্য নিতে পারবো, আবার 9 দ্বিগুণ 18। দুইটা বারবার আসতেছে, আমি বারবার না লিখে এখানে কি করব, দশমিক 2-এর উপর পৌনঃপুনিক দিয়ে নিব, এটাই আমাদের আনসার। ভিউয়ার্স, একটা যদি ভালোভাবে বুঝেন এরকম যে কোনো অঙ্ক আপনারা করতে পারবেন। বিষয়টা ভালোভাবে লক্ষ্য করুন আমি কি করতেছি। এবার আবৃত দশমিক ভগ্নাংশকে আমি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। পৌনঃপুনিক, পৌনঃপুনিক থাকার কারণে এখানে বলতে হচ্ছে আবৃত দশমিক। এটাকে আমি ভগ্নাংশ আকারে লিখে নিব, উপরে 2। এমন একটা জিনিস লক্ষ্য করেন, এই আবৃত সংখ্যা যদি না থাকতো তাহলে এটাকে ভগ্নাংশ আকারে লিখতে লাগলে উপরে 2, নিচে দশমিকের কারণে একটা 1 আর দশমিকের ব্যাপারে 1 ঘর আছে দেখে শূন্য নিতাম। কিন্তু এখানে আবৃত থাকার কারণে আমার আর এই উপরের নিয়ম খাটতেছে না, আমাকে কি করতে হবে, সংখ্যাটা লিখে নেওয়ার পর আবৃতর কারণে আমি 9 লিখে নিব। দেখেন 9, এটা হচ্ছে যে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা হলো। এটাই ক নাম্বারের অ্যান্সার। খ নাম্বার আমি দেখাচ্ছি না, কারণ খ নাম্বার একই নিয়ম, আপনারা যদি ক নাম্বার পারেন তাহলে খ নাম্বারও পারবেন। আমি গ নাম্বার দেখাচ্ছি, 1 3। দেখেন এখানে আমি পুরো সংখ্যাটাকে প্রথমে লিখে নিব। আমি আবার বলতেছি, যদি আবৃত না হতো তাহলে আমরা কি করতাম, দশমিকের কারণে একটা 1 লিখতাম, আর দশমিকের পর 2 ঘর আছে, 2টা শূন্য নিতাম। কিন্তু এই নিয়ম এখানে প্রযোজ্য নয় আবৃতর কারণে। তাহলে আবৃতর কারণে প্রযোজ্য নয়, আমি কি করব, এখানে আবৃতের সংখ্যা কয়টা, একটা 9 নিব। দশমিকের পর আবৃত ছাড়া কয়টা ঘর, 1 ঘর, তাই একটা শূন্য নিব। ভালো করে বুঝেন। তারপরে কি করব, দেখেন আবৃতর এপার যে সংখ্যাগুলো ছিল সেটা আবার উপরের পুরো ঘরের সাথে, পুরো সংখ্যার সাথে বিয়োগ করে দিব। এটা 1 ঘর আছে, একই শুধু 1 বিয়োগ করে দিব। তাহলে আমি পাচ্ছি কত, 13 ভিতরে 1 বাদ দিলে 12, তারপরে 90। এটাকে যদি আমি একটু কাটাকাটি করি তাহলে পাবো হচ্ছে যে 6 2 12, 6 15 90। এটাই অ্যান্সার। ভালো করে যদি আপনারা এটা লক্ষ্য করেন তাহলে এরকম যত ধরনের অঙ্ক আছে সবই আপনারা পারবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, যার কারণে আমি আর একটা অঙ্ক দেখাচ্ছি আপনাদের। 8-এর উপর পৌনঃপুনিক। এখানে দেখুন পুরা সংখ্যাটা আমি প্রথমে লিখে নেব, 3 7 8। পৌনঃপুনিক ঘর আছে যে কয়টা সে কয়টা 9 লিখে নেব, একটা 9। পৌনঃপুনিক ছাড়া দশমিকের ব্যাপারে 1 ঘর, একটা 0। তারপরে পৌনঃপুনিক ছাড়া 1 2, এই 2 সংখ্যা আবার উপরের এটার সাথে বিয়োগ করে দিব। ভালো করে লক্ষ্য করুন আমি কি করতেছি, একটা পারলে গান সব পারবেন। আর এটার সাথে সম্পর্ক আছে যোগ বিয়োগ গুণ ভাগের। পাচ্ছি হচ্ছে 90 17। এটাই আনসার। গুরুত্বপূর্ণ, এটা যদি আপনারা বুঝতে না পারেন ভিডিওটি ব্যাক করে আরেকবার দেখুন। সরাসরি আমি এবার যোগ বিয়োগ গুণ ভাগে চলে যাচ্ছি। এর উপর নির্ভর করবে আপনাদের যোগ বিয়োগের। ক নাম্বারটা ভালো করে লক্ষ্য করুন। আবৃত ঘর কয়টি, 2টি, এখানে 1টি, এখানে আবৃত ছাড়া 1টি। তাহলে এটা সাদৃশ্য করতে হলে প্রথমে আমি
দেখেন 3 যত খুশি লিখে নিতে পারি আমি, 3 যত খুশি লিখে নিতে পারি। এই জন্য সাদৃশ্য করার জন্য 2 দশমিকের পর এক ঘর আবৃত ছাড়া আমি একটা 3 লিখে নিব। তারপরে আবৃত ঘর কয়টি? 2টি। আবৃত ঘর আমি 2টি লিখে নিব। আবৃত ঘর 2টি, আমি 2টি লিখে নিব। দেখেন এটার কাজ শেষ। দ্বিতীয়টা 5 2 3 5 দশমিক 5 দশমিক আবৃত পর এক ঘর লিখে নিছি। আবৃত অংশ 2টা, এটাই আমাদের অ্যান্সার। খ নম্বরে লক্ষ্য করুন। খ নম্বরে আবৃত এখানে একটি, এখানে একটি, কিন্তু আবৃত ছাড়া 2টি, এখানে একটি। তাহলে আবৃত ছাড়া আমাদের হবে 2টা। 7 দশমিক আবৃত ছাড়া 2টা। 6 আমি যত খুশি লিখতে পারবো 1। আবার দেখুন 4 দশমিক 3 7, এখানে আবৃত ছাড়া 2টা আর আবৃত একটি তো দেয়াই আছে, এটাই অ্যান্সার। এখন দেখুন এখানে আবৃত সংখ্যা একটি, এখানে 2টি, এখানে 3টি মানে কি 4-এর কিন্তু আবৃত নাই, কিন্তু 5-এর উপর আর 2-র উপর আবৃত আছে। 5-এর আর 2-র উপর আবৃত মানে মাঝখানে যেটা আছে সেটার উপরও আবৃত, সেই ঘরটা আমরা আবৃত ধরে নেব, কারণ এটার উপর দেওয়া হয়নি, তার মানে এই না যে এটা আবৃত না, মাঝখানে আছে তাই আবৃত। এখন আমরা কি করব দেখেন 1 2 3, সর্বোচ্চ 3 আছে, 3কে লিখে নিব না, 3 না। এই আবৃত ঘর যেগুলো আছে সব আমরা লসাগু করব। 1 আর 2 এর লসাগু কত? আর 3, 1 2 3 এর লসাগু হচ্ছে 6, তার মানে 6। এই 6 হচ্ছে আবৃত হবে, 6টা আবৃত ঘর হবে। আর আবৃত ছাড়া কোনো ঘর নাই, আবৃত ছাড়ার দরকার নেই। তাহলে প্রথমে আমরা কি করতে পারি দেখেন 5 7, এখানে 5.7 যত খুশি লিখতে পারি, 6 পর্যন্ত লিখতে হবে। 1টা 2টা 3 4 5 6 আবৃত। এই তো শেষের ঘর আর প্রথমের ঘর দিলে পারে আবৃত, 6 ঘর আবৃত, কারণ লসাগু 6 হয়েছে। 4-এ কী করবো দেখুন পরেরটা 8 4, তার মানে আমরা হচ্ছে 8 দশমিক 34 যত খুশি লিখতে পারবো। 34 1 2 3 4 5 6 34 যত খুশি লিখতে পারবো, এই তো হয়ে গেল। তারপরে 6 2 4 5, এখানে 6 লেখার পর 2 4 5 2 4 5 যত খুশি লিখতে পারবো। আমাদের 6 ঘর পর্যন্ত দরকার, যতটুকু দরকার আমরা ততটুকু লিখে নিব। দেখেন এটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে এইরকম যতগুলো অঙ্ক থাকুক আপনি কিন্তু করতে পারেন। দেয়া আছে ক নাম্বারে 0.45 5 আবৃত এবং যোগ 0.134 আবৃত। এখানে আমি আবৃত পাচ্ছি একটা, এখানেও একটা, কিন্তু অনাবৃত আছে 2টা, এখানে একটা, তার মানে এই 2টার লসাগু কত? 2। অনাবৃত ঘর হবে 2টা। তাহলে এইটা আমি কিভাবে করব দেখেন 4 সমান 0, অনাবৃত ঘর 2টা 4, 5 আমি যত খুশি লিখতে পারি 5। তারপরে এটা 0 3, এখানে অনাবৃত 2টা আছে, আমার আর লেখা লাগতেছে না, এবার সরাসরি যোগ করে দিব আমি। 4 আর 5-এ 9, 3 আর 5-এ 8, 1 আর 4-এ 5.0 আবৃত ঘরের পুরো আবৃত, এটাই আমাদের অ্যান্সার। খুবই সহজ, যোগ কর। এখানে দেখুন আবৃত 3টা, আবৃত 2টা, আবৃত 1টা, এই 3টার লসাগু কত? 6। অনাবৃত 1টি, অনাবৃত 2টি, এখানে 2 আর 1-এর লসাগু কত? 2। তাহলে তার মানে পাচ্ছি আবৃত ঘর হবে 6টি আর অনাবৃত ঘর হবে 2টি। এখন আমরা কি করব দেখেন
0 দশমিক অনাবৃত দুইটা আছে, লেখা লাগতেছে না। 6 যত খুশি লিখতে পারবো। 6 আমাদের 6 ঘর পর্যন্ত লিখতে হবে। 1 2 3 4 5 6, 6 ঘর লিখে নিচ্ছি। প্রথম ঘর আর শেষের ঘরের উপর পৌনঃপুনিক, তারপরে প্লাস, তারপরে 0.92 92 আমাদের দুইটা কী করতে হবে, অনাবৃত নিতে হবে। তাহলে 92 প্রথমে অনাবৃত নিচ্ছি, তারপর আবার 6 ঘর পর্যন্ত নিতে হবে। পৌনঃপুনিক আছে, যত খুশি আমি নিতে পারবো। 1 2 3 4 5 6, অর্থাৎ 92 92 92 আমরা প্রথম ঘর আর শেষের ঘরের উপর পৌনঃপুনিক দিয়ে নিছি। তারপরে পরেরটা দেখেন 0.01, 2 ঘর আমাদের পৌনঃপুনিক ছাড়া হয়ে গেছে। তারপরে আমরা যত খুশি 134 নিতে পারবো, আমাদের 6 ঘর পর্যন্ত নিতে হবে। তারপর ঠিক আমরা যেভাবে যোগ করি ঠিক সেইভাবে আমি যোগ করে নিছি, যাতে সময় আপনাদের কম লাগে। যোগ করে নিছি, যোগ করে নেওয়ার পর হাতে সর্বোচ্চ আমার 1 ছিল, অর্থাৎ 20 পার হয়নি, 1 ছিল। আর যার কারণে 1 আবার পরবর্তীতে যোগ হবে। যদি 2 থাকতো, সর্বোচ্চ হাতে 2 থাকতো, তাহলে 2 যোগ হতো। যদি 3 থাকতো তাহলে সর্বোচ্চ, তাহলে 3 যোগ হতো। আর শেষে আমরা যে অ্যান্সারটা পাইছি এটাই আমাদের আনসার। আশা করি যোগ বুঝতে পারছেন। আর এইভাবে যোগ যেটাই থাকুক আপনারা পারবেন, সবগুলো করার দরকার নাই। আমি চলে যাচ্ছি বিয়োগে। দেখেন ক নাম্বার দেওয়া আছে 3.4 পৌনঃপুনিক মাইনাস 2.13 পৌনঃপুনিক। এখানে সর্বোচ্চ পৌনঃপুনিক একটি, এটিও একটি, আর পৌনঃপুনিক ছাড়া আবার একটি। তাহলে আমাদের খুব সহজ, 3.4 সমান সমান 3 পৌনঃপুনিক ঘর একটি আর পৌনঃপুনিক ছাড়া একটি। তাহলে আমাদের 4 যত খুশি লিখতে পারি 4। আর এখানে 2.13, এখানে আর লিখতে হচ্ছে না, 2.13। তারপরে বিয়োগ করে দেবো সরাসরি। 4 আছে কত হলে 3 আছে কত হলে 4 পাবো, 1 আছে কত হলে 4 পাবো, 3 দশমিকের কাছে দশমিক, আর 2 আছে কত হলে 3 পাবো। এখানে কী করতেছি আমি ঘ নাম্বারে, এখানে দেখেন 3টা পৌনঃপুনিক সংখ্যা, এখানে একটা পৌনঃপুনিক সংখ্যা। পৌনঃপুনিক ছাড়া এখানে 8টি, এখানে 2টি। তাহলে পৌনঃপুনিক ছাড়া আমাদের দশমিকের পর 2 ঘর হবে, আর পৌনঃপুনিক দশমিকের পর 2 ঘর খালি ঘর হবে, আর পৌনঃপুনিক হবে 3 ঘর। তাহলে আমি এখানে তাই করে নিছি 19.34, তারপরে 5 আমাদের যত খুশি নিতে পারি, 3টা নিতে হবে, 3টা নিছি। এই ঘরটাও তাই 2, দশমিকের পর 2 3, তারপর 349 যত খুশি নিতে পারি, 3 ঘর নিতে হবে, নিচ্ছি। তারপর ঠিক যেভাবে আমরা বিয়োগ করতাম এভাবে বিয়োগ করে দিছি। আমাদের ভিউয়ার্স দেখুন গুণ কিভাবে করতে হয়, আবৃত দশমিকের গুণ কিভাবে করতে হয়। আবৃত দশমিকে আমি প্রথমে ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ প্রকাশ করে নিব। সাধারণ ভগ্নাংশ কি সেটা প্রথম ক্লাসের প্রথমেই আপনারা দেখছেন, আশা করি বুঝতে পারছেন। তাহলে এটাকে আমি সাধারণ ভগ্নাংশ প্রকাশ করতে হলে কী করতে হবে, উপরে 3, নিচে একটা পৌনঃপুনিকের জন্য 9 গুণন উপরে 6, পৌনঃপুনিকের 1 ঘর 9। হ্যাঁ, গুণ করতেছি আমি। এইবার যদি আমি কাটাকাটি করি, দেখেন 3 তিরিকে 9, 6 দুগুণ 3, 3 দুগুণ 6, আর 3 তিরিকে 9। তাহলে উপরে থাকতেছে 2 আর নিচে থাকতেছে 3 তিরিকে 9। এই তো আমাদের 9কে 2 দিয়ে ভাগ দেন, যায় কি? যায় না। তাহলে আমরা কি দিব? শূন্য। তারপর দশমিকের কারণে একটা শূন্য পেলাম। এবার আপনি কি লিখতে পারেন? 18, 9 দুগুণ 18, 2, আবার দশমিকের কারণে 0, আবার 2, 18, আবার 2, দশমিকের কারণে 0, 2 বারবার আসতেছে। তাহলে খুব ইজি আমরা বলতে পারি এটা অ্যান্সার, কারণ 2 বারবার আসতেছে, আপনারা আগেই দেখছেন। এখানে পৌনঃপুনিক হয়ে বারবার না লিখে। আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। আমি আরও কয়টা দেখাতে আছে। আমি প্রথমেই দশমিকে প্রকাশ করে নিব। 24, 9 গুণন 81, 2টা 9।
দেখেন এখানে আবৃতর পর একটা ঘর আছে, মাইনাস আমরা 2 নেব, আগেই দেখছেন আপনারা। কিন্তু এখানে তাহলে হয় 24 থেকে 2 বাদ দিলে 22, 9, 81, 99। এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে পাই হচ্ছে 9 9 81, আর 22 দিয়ে যদি 99 কাটি 2। এবার দেখুন, একটা যদি বুঝতে পারেন আপনারা তাহলে প্রতিটা অঙ্কই কিন্তু করতে পারবেন। আমি এবার ভাগ দেখাচ্ছি। 3 9 ভাগ 6 9। 9 কেন হলো? পৌনঃপুনিকের কারণে 9 হলো। তারপরে আমি কি করব দেখেন, ভাগ থাকলে পারে গুণ করতে পারি, আমরা গুণ করলে পারে এটা উল্টে যাবে, এটা উল্টে যাবে। 9 নিচে আসবে 6। আপনি কাটাকাটি করেন, 9 দিয়ে 9 কাটলে পারে কত হয়? কিছুই থাকে না। 3 দিয়ে 6 কাটলে 2, অ্যান্সার হচ্ছে 2। অনেক সহজ ভিউয়ার্স। আমি আরেকটা পৌনঃপুনিক, এটা আমি সাধারণ দশমিকে প্রকাশ করে নিব। 9 ভাগ 6 9, এটাকে আমি গুণ উল্টা দিতে পারি, দিলে 6। এখন যদি আমি কাটাকাটি 9 কে 9 2, উপরে কিছু থাকে না মানে 1 থাকে। এটাকে যদি আমি পৌনঃপুনিকের যেহেতু করতেছি তো আবৃত, আমি ভাগ। এবার পরেরটা দেখুন, পূর্ণ সংখ্যা আমরা লিখে নিব। আবৃতর কারণে একটা 9, আর আবৃত ছাড়া 0। আবৃত ছাড়া একটা ছিল, বিয়োগ করে দিব। ভাগ আপনারা আগেই দেখছেন, আবৃতর কারণে 9 মাইনাস 1। যেতে 3 যদি বাদ দিই তাহলে থাকে কত? 34 90 ভাগ 16 9। নব্বই, এটা আমি উল্টা দিচ্ছি, 16। 9 10 90, দেখা মনে কী পাবো? এটা অ্যান্সার ভিউয়ার্স। আশা করি ভাগ আপনারা বুঝতে পারছেন। এরকম যে কোনো ভাগই আপনারা কিন্তু করতে পারেন। এরকম যে কোনো ভাগই কিন্তু আপনারা কীভাবে বর্গ নির্ণয় করতে হয়, আবৃত দশমিকে কীভাবে বর্গ নির্ণয় করতে হয় দেখুন। 12-র 3 দশমিক স্থান পর্যন্ত বর্গ নির্ণয় করো। 3 দশমিক স্থান পর্যন্ত মানে কি? আমি 3 দশমিক স্থান পর্যন্ত করে নিব, 1টা 2টা 3টা, 3 দশমিক স্থান পর্যন্ত হয়ে গেল। বর্গ নির্ণয়ের কৌশল দেখুন, ডান দিক থেকে প্রথমে জোড়া জোড়া করে নিব, জোড়া জোড়া। তারপরে 12-র কাছাকাছি যে বর্গ সংখ্যা সেটা দিয়ে 12 ভাগ করব। সরাসরি যদি আমি 3 4 12 লিখি, 3 4 12, দেখেন কি সহজ। কিন্তু এটা সাধারণ ভাগের ক্ষেত্রে, বর্গর ভাগের ক্ষেত্রে এটা করা যাবে না। 12-র কাছাকাছি বর্গ সংখ্যা কত? 9। তাহলে বর্গ সংখ্যা কত? 9। কয়বার দেওয়া লাগবে? 3 বার। ঠিক আছে, এবার আমি বিয়োগ করব। 9 আছে কত হলে 12 পাবো? 3। ভালো করে দেখুন বিষয়টা। এই জায়গায় যে আমি 3 নিছি, এই জায়গাতে আমি কত নেব? এই 3-এর সাথে আর একটা 3 যোগ করব। যত নেব তত দিয়ে যোগ করব, করলে কত হবে? 6। ভালো করে বিষয় লক্ষ্য করুন। আমি এখানে 6 নিলাম। দেখেন তো 6 বড় না 3 বড়? অবশ্যই 6 বড়। 6 কি 3-এর মধ্যে যায়? যায় না। তাহলে আমি কি করতে পারি? একটা শূন্য নামাই নিব, 30। 5 6 30, তাই না? আমরা তো এরকম করতে পারতাম। যেহেতু 30 হয়েছে, 5 6 30। কিন্তু আমি প্রথমে বলছি সাধারণ ভাগ এটা না, বর্গের ভাগ। তাহলে পরে আমরা কি করতে পারি দেখেন, দশমিক পার হয়ে যেতে হচ্ছে, তারপরে দশমিক দিয়ে দিলাম। দশমিক দেওয়ার পর আমি কি শূন্য আমি নামাতে পারবো না,
নামালে জোড়া জোড়া নামাতে হবে, এক জোড়া নামাইলাম। এখন দেখুন 300 হয়ে গেছে। এখন আবার বিষয়টা ভালো করে লক্ষ্য করুন, আমি এই 6 যদি এটি 10 দিয়ে ভাগ দিই, যদি 10 দিয়ে আমরা ধরেন 10 দিয়ে আমি এখানে 4 দিয়ে ধরেন এই 6 আমি এর মধ্যে 4 দিয়ে দিব, তাহলে এখানে আমার 4 লিখতে হবে। বুঝেন ভালো করে বিষয়টা, 4 লিখতে হবে। আর এই 4টাই আবার এই জায়গায় লিখতে হবে। 2 জায়গায় আমি লিখে নিলাম। যদি এখানে 5 দিতাম, দেখেন 5 দিতাম, তাহলে আমি এই জায়গা তো 5 লিখতাম। আমি আপাতত 4 দিয়ে দিচ্ছি, তাহলে এই জায়গা তো আমার কত হবে 4। আচ্ছা, কাজ শেষ হয় নাই এখনো। 4 এই যে 64 হলো এখানে, আর এখানে 4, এই 64কে আবার এই 4 দিয়ে গুণ করতে হবে। গুণ করে যে সংখ্যাটা নামবে 4 4 16, 4 6 24 আর 1 25। দেখ 25 লিখলাম। এখন দেখেন আমি এটা বিয়োগ করে নিই। 6 আছে কত হলে 10 পাবো, 4 5 40। এখন দেখেন এখানে আমি নিচ্ছি কত 4, এখানে কোনো সংখ্যা নাই, কি দিয়ে আমি ভাগ দিব? এই 44 আগে আমি এখানে লিখে নিব। এখানে লিখছিলাম কত 4, এই 4 আবার যোগ হবে, দেখেন ডবল ডবল সবসময় যোগ 8, তাহলে আমি এখানে আবার 8 লিব। এখন দেখেন তো সংখ্যা কত বড় দাঁড়ায় গেছে, এটার সাথে কি হয়? এটার সাথে কি যায়? যায় না। তাহলে আমি কি নামাতে পারি? অবশ্যই দুইটা একসাথে নামাতে হবে। নামালাম, এখন আমি ভাগ দিতে পারি। এখন যদি আমি ভাগ দিই, এখানে যদি আমি 6 বার দিই, তাহলে এই জায়গা তো 6 নিতে হবে। তারপরে আমি একটু লেখা এগিয়ে নেব। পরবর্তীতে দেখেন আমি আবার 6 নিছি, এই 6 এর সাথে যোগ করে দিব, যোগ করে দেওয়া হবে কত আমাদের 682 হবে। 82 দেন পরবর্তীতে আবার 6 নিছি আমি, পরবর্তীতে কত নিছি? পরবর্তীতে আমি 6 নিছি, এই 6 আবার 6 এর সাথে যোগ করব। 6 আবার 6 এর সাথে যোগ করলে কত হবে 12। এই 12 ঠিক এটার সাথে আমি যোগ করে দিব। যোগ করে দিয়ে যে সংখ্যাটা বাড়াবি, যোগ করে দিয়ে যে সংখ্যাটা বাড়াবি সেই সংখ্যা আমি এখানে লিখে নিব। 4 বার দিব, এটা দিয়ে আমি আবার 4 বার দিব। এখন 4 বার দেওয়ার পর আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত বলছে, 1টা 2টা 3টা, দশমিকের পর 3 দশমিক স্থান পর্যন্ত আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেছে। অ্যান্সার এটাই। বর্গ আমি আর একটা অঙ্ক দেখাচ্ছি। 25 পৌনকণিক 3 দশমিক স্থান, তাহলে পরে 0 25 25 25 নিলাম। যত খুশি আমরা 25 নিতে পারবো। 3 দশমিক স্থান পর্যন্ত জোড়া জোড়া করে নিলাম। ভালো করে দেখেন মাঝখানে যাতে ফাঁক থাকে। আবার একটু 0 দিয়ে যদি ভাগ দিই, আমি 0 দিয়ে ভাগ দিই 0 হয়। এখানে 0 2টা লেখেন বা 3টা লেখেন, একই কথা। আমি এটি 0 দিলাম, আমি দশমিক নামালাম, 0 নামাও যা না নামালেও তাই। আমি এটার কাছাকাছি বর্গকে, এটা নিজেই বর্গ সংখ্যা, তাই 5 বার দিলাম। এখানে 5 লিখছি, তাহলে এখানে ডবল লিখতে হবে 10। এখন দেখুন 10, এখানে যদি আমি 25 লিখি, তাহলে পরে 0 মধ্যে তো যায় না, আমি আবার আর একটা 25 নামাবো। ঠিক আছে, 25-এর মধ্যে এরকেই সামনে শূন্য লওয়ার কারণে এই জায়গাতে শূন্য দিতে হবে। তারপরে দেখ
এখন আমরা কি করব দেখেন, এই 100 এখানে নামাই নিব। শূন্যর সাথে শূন্য যোগ করলে কি হয়? শূন্যই হয়। শূন্য এর সাথে যদি আমি যোগ শূন্য করি তাহলে এই 100ই থাকতেছে। আমি আরও এক জোড়া নামা নিব। এইবার দেখেন এই 100 চাইতে বেশি হয়ে গেছে, আমি 2 বার দিব। এখন 1002 হলো। দেখেন এই 1002 আমি এবার কি এখানে 2 লিখতে হবে। আমার এখানে যা আসে আসুক, এই পর্যন্ত আমার 3 দশমিক স্থান হয়ে গেছে। 3 দশমিক স্থান পর্যন্ত আমি দশমিকের বার পেয়ে গেছি, এটাই অ্যান্সার। ভিউয়ার্স, আমার এই ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং কোনো জায়গায় যদি বুঝতে আপনাদের ডাউট থাকে অথবা কোনো পরামর্শ দেওয়ার থাকে তাহলে কমেন্টে আমাকে জানাবেন। দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে।